শান্তি বড় কেড়ে নিলে, শাক বাজাতে হবে না মানে? আজ শান্তিদের পাকা দেখা, দুদিন পর বিয়ে। তো নিজের দিদি, এ দিদির বিয়ে নয়, গঙ্গা যাত্রা। তুই বড় বাড়াবাড়ি করছিস সেটা। দে শাঁকতে। দেবো না, দে বলছি না। দে শাঁকতে, দেবো না। ও মা, মা দেখো সে মা, দে শাঁকতে। শাঁকতে শিখিস। কি রে, কি হয়েছে? তোরা মারামারি করছিস কেন? দেখো না মা, সীতা শাক বাজাতে দিচ্ছে না। কেন? বলছে দিদির বিয়ে না গঙ্গা যাত্রা। বটে, বড্ড যে চাটাং চাটাং কথা শিখেছিস রে সীতা। দে শাঁকটা দিয়ে দে, দে বলছি, না হলে মার খেয়ে মরবি এক্ষুনি। তবে রে, দে মুখ পুরি, নাহলে তোকে মেরে ফেলবে এক্ষুনি, মেরে ফেলবে। মেরে ফেলো, তবু আমি শাক বাজাতে দেবো না। মা দেখো ছুটিকে মেরে ফেললো। দিদি তবে রে, দিদি দিদি ওকে ছেড়ে দাও। দিন না, তাকে ছেড়ে দিন জেঠিমা। ব্যাপার কি? এত চেঁচামেচি কিসে? চেঁচামেচি আবার কোথায়? তোমার গুণধর ভাইজির কথা শোনো। তা হয়েছে কি? হবে আর কি, নীলা শাঁখ বাজাচ্ছিল। নেপু তো শান্তিকে আশীর্বাদ করতে এসেছে। তা নীলা শাঁখ বাজাতে চেয়ে কি এমন অন্যায় করেছে? কিচ্ছু অন্যায় করেনি, কি আবার অন্যায়? তবেই বোঝো, ওই পুচকে মেয়ে বলে কি নাকি বিয়ে হচ্ছে গঙ্গা যাত্রা। হ্যাঁ, এত বড় কথা? আরে হলেই বা দোষ পড়ে। আহা হা হা, দোষ বলে হলেই কি বয়স বেশি হয়? এই তো সেদিন আমি নিপুকে জন্মাতে দেখলুম। হ্যাঁ, তো নিশ্চয়ই। কতই বা বয়স হবে? 47-48 হবে, কি বলো নেপু? আগে না, 27 গেল মাস থেকে শুরু হয়েছে। হ্যাঁ, তা তো বটেই। খালি 2-4টে ছেলে পুলে হয়েছে। তোমার যেমন এক কথা, অল্প বয়সে বিয়ে হলে 2-4টে ছেলে পুলে আমার হয়। এই তো আমার বড় বৌদির সঙ্গে নিপু পিটোপিটি। তাও বলি ছোট বউ, পুরুষ মানুষের আবার বয়স কিলা। তোর মেয়ের ভাগ্যি ভালো যে নেপু আমার অত বড় ধিঙ্গি মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে। আহা, শিবের মতন ছেলে। 300 বিঘে ধেনো জমি, 28 বিঘে আখের ক্ষেত, অত বড় গুড়ের আড়ত, আর 6 জোড়া হাল। হালের বলদ কম হলে তো বুড়ো মিনসে নিজেই কাঁদ দিলে পারে। দিদিটার হেলো গরু নয়। সে তো চুপ কর দিদি। কেন চুপ করবো? আজ বাবা নেই বলে ওরা আমাদের উপর যা অত্যাচার করবে। শিবের মতো ছেলে। শিব না বাঁধব? ও জামাই বাবু, আমার পাথর বলছে, সীতা তোকে খরম পেটা করবো। শোন ছোট বউ, তোর ছোট মেয়ের কথা শোন। নেপু আজকে আশীর্বাদ করে যাবে, আর এই মাসে আমি বিয়ে দেব দেব দেব। দেখি আমায় কে আটকাতে পারে। আজ থাক দিদি, আমি ওদের বুঝিয়ে বলবো। না না, আজই হবে। জামাই বাবু, আজ থাক। শুভ কাজে বাধা পড়লো, মায়েন্দ্র যোগ্য পার হয়ে গেল। তাছাড়া বালাজোড়া পরশু পাবো। তাতে পাটি, তাহলে পরশু দিনই হবে। সাত গোষ্ঠী আমাদের ওপর খাবে, আবার আমাদেরই ওপর। তাই হবে দিদি, তাই হবে। ভগবানের যদি এই ইচ্ছেই হয় তাই হবে। তুই আর একটু দেরি করিস নি মা, কালই কলকাতা চলে যা। কিন্তু মা, যদি সে চাকরিটা না হয় মা, আমি বলছি তোর কাজ হবেই। ভগবান কি এত নিষ্ঠুর হবেন মা? আমরা তো কারো কোনো অনিষ্ট করিনি কোনোদিন। তোর বাবাও পুণ্যাত্মার লোক ছিলেন, চিরকাল লোকের উপকারী করে গেছে। তাছাড়া এখানে থাকলে তোর জ্যাঠাইমার হাত থেকে তোকে কিছুতেই বাঁচাতে পারবো না মা। ওই হতভাগার সঙ্গে জোর করে তোর বিয়ে দেবেই, তাতেই বা ক্ষতি কি? তবু তো তোমরা সবাই সুখে থাকতে পারবে, নইলে যে সবাই না খেতে। ওই ঘাড়ি মার সঙ্গে বিয়ে হচ্ছে, না খেতে পেয়ে ওরা অনেক ভালো দিদি। তুই উঠে পড়েছিস হতচ্ছাড়ি? আমি মোটেই ঘুমোইনি, তোমাদের সব কথা শুনে। আমি তোমায় বলছি দিদি, তুমি যদি আমাদের বাঁচাবার জন্য হতচ্ছাড়াটাকে বিয়ে করতে রাজি হও, আমি তবে গলায় দড়ি দেবো। কি বলছিস পাগলের মতো? সে তো ঠিকই বলেছে মা। আমি প্রাণ থাকতে তোকে ওই বাঁদরের হাতে কিছুতেই তুলে দিতে পারবো না। তার চেয়ে আমরা সবাই উপোস করে মরবো। তাছাড়া উপায় কি মা? কালই তো চাপ চাই। খোকনকে কি করে উপোস রাখবে বলো? কি করে যে কি হবে? সব ঠিক হয়ে যাবে মা, তুই কালই চলে যা। আমি মনিকে একটা চিঠি লিখে দিচ্ছি। ও কাজটা যদি নাও হয়, সেই তোকে একটা কাজ জোগাড় করে দেবে। মাসির কথা সে ফেলতে পারবে না নিশ্চয়। হ্যাঁ, এক কাজ কর মা, তুই কাল একবার পাঁচু মোড়লের কাছে গিয়ে দেখ যদি কিছু চাল পাস। আমাদের জমিটা তো চাষের জন্য নিয়েইছে, যদি দয়া করে কিছু চাল দেয়। দয়া কি বলছো গো মা লক্ষ্মী? তোমাদেরই দয়ায়, তোমাদের খেয়েই তো এত বড় হয়েছি। ও কথা বলে আর অপরাধী করোনি মা। আহা, ছোট দাদা অমন অকালে চলে গেলে। কিন্তু পাঁচু কাকা, যেমন করেই হোক দুটো পুরনো চাল জোগাড় করতেই হবে। কখন চাষ বুদ্ধি করবে,
এত কষ্ট করে নিজে না এসে একটা খবর দিলেই তো আমি হাজির হতাম মা। খবর কাকে দিয়ে দেবো? অমল আজ না কি স্কুলে গেছে, আর কি আসবে বলো? না খেয়ে গেছে। আহা পছাড়ে, তুই বাড়ি যাও মা, তুই বাড়ি যাও, আমি এখনই চাল নিয়ে আসছি। আর দেখি খোকা বাবার জন্য যদি দুটো মাগর কি শিখি পাই। সোনা লক্ষ্মী দিদি চাল নিয়ে এলে এক্ষুনি ভাত করে দেবো। মুড়ি খাওয়া খোকো। কখন কাচ্ছে কেন রে সীতা? ভাতের জন্য বায়না ধরেছে। তুমি যে হঠাৎ চলে এলে দাদা, স্কুল ছুটি হয়ে গেছে? ছুটি না ছাই। মাইনে দিতে পারিনি বলে তাড়িয়ে দিয়েছে। তোমাকে বলো দিদি। কেন? মা বলল, সেদিন বললো না, মা দেখো না সতুটার জন্য আমাদের মাথা কাটা গেল। মাস্টারমশাই বলছিলেন মাইনে দিতে পারে না, আবার পড়বার সব, গরিবের আবার ঘোড়া রোগ বলে সে কি হাসি। ওদের কথায় রাগ করে নিজেকে ছোট করো না ছোটদা। ঘরে যাও, মার হাঁপানির টানটা আবার বেড়েছে। চলো খোকো, আচ্ছা একটু মুড়ি খেয়ে না। দিদি আমি মিষ্টি খাবো। মিষ্টি খাবে খোকন? বড়দির বিয়ে হয়ে গেলে অনেক গুড় খেও। জামাইবাবুর মস্ত গুড়ের আড়ত আছে। এখন শুধু মুড়ি খাও, এখন যে কিনতে গেলে পয়সা লাগবে। মানে তোমার মনটাও যেমনি ছোট, মুখটাও তেমনি তরেল। কি বললি সীতা? আমার ছোট লোক বললি? সীতা তো তোমার ছোট লোক বানিয়ে লীলা। তোমার কি উচিত হয়েছে ভাই, এই রোগা ছেলেটার সামনে সবাই মিলে ফলাও করে বাটি বাটি চিড়ে দুধ খাও? তুমি তো বড় বোন। তোমার যে অসুখ করেছে সোনামণি, মিষ্টি খেলে আরো অসুখ বাড়বে। আমি তোমার মাগুর মাছের ঝোল দিয়ে ভাত দেবো, কেমন? আজকাল মাগুর মাছ বুঝি বিনি পয়সায় পাওয়া যায় বড়দি? দিনকে দিন তুমি সত্যি ছোট হয়ে যাচ্ছ। কি হচ্ছে মা? কিসের কাজ? প্রতু বলছিল কারা নাকি ওকে বলেছে রেলের গাড়িতে স্টেশনে পাঁজি বিক্রি করলে দিনে 8 আনা করে দেবে। তাই বলছিল মা, রাত ধরে আমি কি করে ওকে মত দিই। ও কত স্বাদ ছিল, তুই তো জানিস মা। আমি তো পড়া ছাড়বো না বদ্দি। এই কাজটা নিলে স্কুলের মাইনেটা ঠিক মতো দিতে পারবো, আর স্কুলের মাইনে না দিতে পারলে সামনে টেস্ট পরীক্ষা দিতে দেবে না। কে বলেছে তোকে এসব কথা? হেডমাস্টার মশাই তো বললেন। শুধু কি তাই, আজ আমাকে ক্লাসে ঢুকতে দিলেন না। বললেন মাইনে দিতে পারিস না, আবার পড়ার শখ কেন? তুমি একটু বুঝিয়ে বলো না আমাকে বদ্দি। আর কয়েকটা দিন অপেক্ষা কর ভাই, আমি একটু শেষ চেষ্টা করে দেখি। আমার মন বলছে সব ঠিক হয়ে যাবে। এই চাকরিটা আমি পাবো, আমাকে পেতেই হবে, আমাকে পেতেই হবে। তোমার জায়গায় যে অন্য লোক নেওয়া হয়ে গেছে মা, আর তো কোনো উপায় নেই। তোমার কাজে যোগ দিতে দেরি হবে এই কথাটা আগে আমাদের জানিয়ে দিতে পারলে ভালো হতো। এবার আর তোমার কাজ হলো না মা, সত্যিই আমি দুঃখিত। তবে মাস 2 বাদে একটা ভ্যাকেন্সি হতে পারে, তখন খোঁজ নিও, তখন হয়তো তোমাদের আমি নিতে পারি। বললেন মাইনে দিতে পারিস না, আবার পড়ার শখ কেন? গরিবের ঘোরারও সবাই হেসে উঠবে। আজকাল মাগুর মাছ বুঝি বিনি পয়সায় পাওয়া যায় দিদি? রাস্তায় উপায় কি মা? কালই তো চালছে, খোকনকে কি করে উপোস রাখবে বলো? কি হলো, তুমি কি অসুস্থ বোধ করছো মা? তাহলে আপনি কিছু মনে করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি। কোন রকম অসুস্থতা বোধ করলে আমায় বলো মা। আপনাকে ঠিক বোঝাতে পারবো না। আমার এই চাকরিতে ছিল ভরসা, এখন আমি কি করব? আমার বিধবা মা, ছোট ছোট ভাই বোনগুলো, তারা যে, আপনাকে কি করে বোঝাবো নিঃসহায় দরিদ্রকে যে পদে পদে কত লাঞ্ছনা, কত অপমান সইতে হবে। দেখুন, আপনার স্কুলের ছেলে মেয়েদের বাড়ি পৌঁছে দেবার জন্য কোনো ঝিয়ের কাজ খালি নেই। বুঝেছি মা, চাকরি তোমার খুবই প্রয়োজন, বুঝেছি। কত যে প্রয়োজন আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এই কাজটা তোমাকে দিতে পারলে সত্যিই আমি খুব খুশি হতাম। আচ্ছা মা,
তোমার যেমন জরুরি প্রয়োজন, দিনরাত 24 ঘন্টা সবসময় থাকতে হবে, এমন একটা কাজ যদি তুমি পাও তাতে তোমার নিশ্চয়ই কোনো আপত্তি নেই। আমার কিছুতেই আপত্তি নেই, আপনি আমাকে ওই কাজটাই দিন। বেশ, আমি একটা নাম আর ঠিকানা দিচ্ছি, তুমি একবার চেষ্টা করে দেখো। অনাদিপ্রসাদ চৌধুরী এখানকার একজন নামকরা জমিদার, আর বুঝতেই পারছো শহরের একজন বিশেষ সম্মানিত ব্যক্তি। তার স্ত্রীর সঙ্গিনী হয়ে সবসময় থাকতে হবে এমন একটি মহিলা তাদের প্রয়োজন। তারাও বেশি একজন বয়স্কা। তো তাদের তুমি বরং তার সঙ্গে একবার দেখা করো। আর অনাদিপ্রসাদের নায়েব ত্রিলোচন রায় আমার বিশেষ পরিচিত বন্ধু, তাকে তুমি আমার নাম করে বলো, হয়তো। আমি এক্ষুনি যাচ্ছি। এক্ষুনি গেলে তো দেখা হবে না মা, অনাদিপ্রসাদ অসুস্থ, দুপুরের পরে তিনি বড় কারোর সঙ্গে দেখা করেন না। তুমি বরং কাল সকালে। আচ্ছা, এই নাও ঠিকানা। অনেক ধন্যবাদ।